প্রশান্ত মহাসাগরের তীরের দেশ অস্ট্রেলিয়া থেকে, বাসভূমির আলোকিত প্রবাস থেকে আমি আকিদুল ইসলাম আপনাদের প্রীতি জানাচ্ছি। দর্শক, আজ প্রতিদিনের মতো আমাদের আলোকিত প্রবাসে একজন আলোকিত মানুষ উপস্থিত রয়েছেন। তবে তিনি একটু বেশি আলোকিত। তিনি অভিনেতা হিসেবে যেমন আলোকিত, ঠিক তেমনি তিনি তার পরিবারের কাছে আলোকিত, তিনি তার সন্তানের কাছে আলোকিত, তিনি তার স্ত্রীর কাছে আলোকিত, ভক্তদের কাছে আলোকিত, এবং সব থেকে বড় যে বিষয় সেটি হচ্ছে তিনি মানুষ হিসেবে অনেক অনেক আলোকিত। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের এই সময়ের এবং সব সময় প্রতিদ্বন্দ্বী, অপ্রতিদ্বন্দ্বী এবং নিজের সঙ্গেই যিনি নিজে সারাক্ষণ প্রতিদ্বন্দ্বিতা করেন, নিজেকে সারাক্ষণ নিজের সঙ্গেই যুদ্ধ করেন এবং নিজেকে ভেঙে চুরে নিজের মতো করে তৈরি করেন, তেমন একজন শক্তিশালী অভিনেতা জাহিদ হাসান। আজ আমাদের সঙ্গে আছেন জাহিদ হাসান। জাহিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাসভূমির আলোকিত প্রবাসে আপনি সময় দিয়েছেন, এই জন্য বাসভূমির আলোকিত প্রবাসে আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। প্রবাসে যারা আছেন বা আমার পরিবারের পক্ষ থেকে, আমার দেশের পক্ষ থেকে, এই দেশ তো আপনারও দেশ, দেশের পক্ষ থেকে আমি যারা প্রবাসে, সব দেশেই, বিশেষ করে আপনি বললেন যে প্রশান্ত মহাসাগরের পাশে অস্ট্রেলিয়া, আমাদের বাঙালি অনেকেই থাকেন, অনেক গুণী গুণী মানুষ থাকেন, আমার খুব কাছের মানুষগুলো থাকে, আমার পরিবারের কিছু অংশ মানুষ থাকে, তাদের প্রতি আমার অনেক অনেক সালাম, অনেক অনেক ভালোবাসা। যে কথাটা আসলে বিনয়ের সঙ্গে বলতে চাই আকিদ, সেটা হচ্ছে যে আমি এইরকম ইন্টারভিউ, বিশেষ করে আমাদের যখন করোনাকালীন টাইম, প্রত্যেকটা লাইভ হচ্ছে, এরকম অনুষ্ঠান হচ্ছে, আমি কখনোই যাইনি। পার্থপক্ষে আমাদের এখানে যখন টেলিভিশন ওরিয়েন্টেড দু একটা লাইভে আমি এসেছি, তাছাড়া আমি কখনো আসিনি। সেই জন্য আমি টেকনিক্যালি অত ভালো বুঝি না। আর যেহেতু অস্ট্রেলিয়ার কথা শুনেছি আর বাসভূমির কথা শুনেছি, আমি জানি যে এটার একটা স্ট্যান্ডার্ড আছে, এটা বেটার, দ্যাটস ওয়াই আমি আমার এখানে আসা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জাহিদ ভাই। আর আরেকটি কারণে আসলে আপনাকে একটু ধন্যবাদ দিতে চাই, সেটি হচ্ছে যে আজকে আমি জানি যে সারা দিন আপনি শুটিং করেছেন, কিছুক্ষণ আগে আপনি ঘরে ফিরেছেন এবং খুব দ্রুততার সঙ্গে আপনি নিজে রেডি হয়ে তারপরে আপনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জাহিদ ভাই, আমি শুরুতেই আসলে জি বলুন। জি, শুরুতেই আমি আসলে একটু আলোচনায় যেতে চাই, সেটি হচ্ছে যে মানে আপনার ঘর থেকেই শুরু করতে চাই যে আমাদের মিডিয়ার প্রত্যেকেই জানেন, আপনার ভক্তরা জানেন, বাংলাদেশের সমস্ত মানুষ জানেন যে আপনি পারিবারিক ভাবে আসলে খুবই সুখী একটি জীবন যাপন করছেন, খুব আনন্দময় একটি জীবন যাপন করছেন। আমরা একটু জানতে চাই যে এই যে সুখী একটি জীবন যাপন, আনন্দময় একটি জীবন যাপন, এর পেছনের গল্পটি কি, রহস্যটা কি? আমার ব্যক্তি লাইফের কথা বলছেন তো? জি জি জীবনে সেটা হচ্ছে যে আসলে এইখানে কোনো রহস্য নেই। এটা হচ্ছে যে আমি খুবই, এর আগে আমার সম্বন্ধে অনেক বিশেষণ আপনি দিয়েছেন, অপ্রতিদ্বন্দ্বী, এই সেই অনেক কিছু বলেছেন। এটা আপনার আপনার খুবই বদান্যতা, আপনি অনেক অনেক রেসপেক্ট দিয়ে বলেছেন। আমার নয় জাহিদ ভাই, এটি আমার নয়, আপনার দর্শকরা এটাই মনে করেন। সেটা আমি এত বড় মানুষ না, আমি খুবই সাধারণ একটা মানুষ, প্রথমত একটা মানুষ, এখন পর্যন্ত মানুষ হওয়ার চেষ্টা করছি। আমি আমি একটা ডিফারেন্ট করি সবসময়, একটা একটা হচ্ছে আদমি, ইনসান, এইরকমের মতো, যে একটা লোক আর একটা মানুষ, মানুষ হওয়ার ট্রাই করি আমি। আর হচ্ছে যে আমার পরিবারের ক্ষেত্রে আমি প্রত্যেকটা মানুষকে যদি রেসপেক্ট দেওয়া যায়, প্রত্যেকটা মানুষকে যদি তার সহযোগিতা, তার মনোভাব দেওয়া যায়, তাহলে এটা কোনো ব্যাপারই না আমি মনে করি। এবং আমার তরফ থেকে আমাকে, আমি পরিবারের, আমার ভাই বোনের ভিতরে আমি সবচেয়ে ছোট, ওইখানে এক ধরনের আদর স্নেহ পেয়েছি। আর আমি আল্লাহর কাছে, অলমাইটি গডের কাছে আমি অনেক অনেক শুকরিয়া, কারণ আল্লাহ পাক আমাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, বা কি বলে,
অনেক অনুশাসন শাসনের ভিতর দিয়ে একজনে বড় হয়েছি, দুঃখ কষ্ট আনন্দ বেদনা দিয়ে বড় হয়েছি। তো লাইফের অনেক মোড়গুলো আমি অনেক দেখেছি এবং অনুভব করার চেষ্টা করেছি। আর আমার তার পরবর্তীতে আমার যে ফ্যামিলি, আমার জি ওয়াইফ, জি আমার বাচ্চা কাচ্চাগুলো, জি এটা হয় কি ইনফ্লুয়েন্ট, একটা ফ্যামিলি থেকে আসে, পরিবেশ থেকে আসে, এটা পরিবেশটা জি তৈরি করতে হয় পারস্পরিক। এটা হচ্ছে আয়নার দেখার মতো। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে যেরকম দেখবেন, আয়না আপনাকে ঠিক সেরকম রিফ্লেক্ট দেবে। তা জি আমি চেষ্টা করি আমার পরিবারের সঙ্গে ওইরকম থাকতে। আমি কমই পারি, যেহেতু আমি জি বাইরে বাইরে বেশি থাকি, কিন্তু তারা বেশি ভালোর জন্য আমাকে এই কি বলে এই আদরটা দিয়ে দেয়। আমি মানে জি ব্লেসড একটা মানুষ, এইটুকু বলতে পারি। জি। না, অসংখ্য ধন্যবাদ। জাহিদ ভাই, যেহেতু এই সময় করোনা চলছে, আমি এই প্রসঙ্গে একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 1,00,000 টাকা অনুপ্রেরণা দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন শিল্পের ক্ষেত্রে। কিন্তু এখন পর্যন্ত আমি যতদূর জানি যে আমাদের মিডিয়া শিল্প এটি পায়নি। কিন্তু আপনি নিজে যেহেতু দীর্ঘদিন এই সংস্থার সঙ্গে যুক্ত আছেন, মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, আপনি জানেন যে শিল্পীরা ছাড়াও কিন্তু ক্যামেরার পেছনে প্রচুর মানুষ কাজ করেন। একটি একটি খণ্ডনাটক করতে গেলেও প্রায় 40-45 জন মানুষ কাজ করেন ক্যামেরার পেছনে। এবং এমন অনেক মানুষ এই মিডিয়াতে রয়েছেন, ইন্ডাস্ট্রিতে রয়েছেন, যাদের প্রতিদিন কাজ করে তারপরে সংসার চালাতে হয়। তো এই মানুষগুলোর জন্য এখন পর্যন্ত কোনো সহযোগিতা কিন্তু সরকারের পক্ষ থেকে পাওয়া যায়নি। তো আপনারা এ ব্যাপারে কি সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন, কিংবা আপনাদের যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠন থেকে কিভাবে সহযোগিতা করছেন? আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমি সংগঠনের কোনো আহ, কর্মকর্তা বা লিডার নেতা না। আমি খুব জি সাধারণ একজন কর্মী, একজন সদস্য। কয়েকটা জি সংগঠনে আমি প্রডিউসার অ্যাসোসিয়েশনের ডিরেক্টর গিল্ডের এক্সিকিউটিভ, এগুলো সব আমি সদস্য। জি সেটা না, এরা যারা যারা কিছু জায়গায় আমি আবার উপদেষ্টাও, যে এরা যারা করছে, আমি প্রথমত আমি সংগঠনের লিডার না একটা। জি আর প্রথম যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এইটা হচ্ছে সারা পৃথিবীর একটা মহামারী। জি এই মহামারীটা কেউ আগাম জানেনি। যেহেতু জি অনেক সময় ভূমিকম্প আসবে বোঝা যায় না, জি কিন্তু একটা বৃষ্টি আসবে বোঝা যায়, বা ঝড় তুফান আসবে, বা একটা বড় জলোচ্ছ্বাস আসবে, সেটা আমরা স্যাটেলাইটের মাধ্যমে বুঝতে পারি রাইট। এখন। কিন্তু ভূমিকম্প কখন হয় এখনো ওইরকম ভাবে, আর্থকুয়েকেরটা এখনো আমরা ফাইন্ড আউট করতে পারিনি। জি তারপরে যে এই যে মহামারীটা করোনা জি কোভিড-19, এটা হঠাৎ করে কিভাবে আসলো, সেটা আমাদের দেশটা একটা, আমাদের দেশটা আমাদের অনেক প্রিয় দেশ, কিন্তু জি ভৌগোলিক অর্থে অর্থনৈতিক অর্থে একটা ছোট তো অন্যান্য দেশের তুলনায় রাইট। উন্নয়নশীল দেশের কাতারে পড়ার চেষ্টা করছি আমরা। জি জি তো এখন যেটা হচ্ছে যে সেই হিসাবে আপনার অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে আমি যেটুকু, বা কানাডাতে যেটুকু জানি যে যারা ট্যাক্স বেশি দিয়েছে সেই হিসাবে এক ধরনের ট্যাক্স ফেরত পেয়েছে, ফেরত বা পাচ্ছেন। প্রত্যেক জি বাসায় বাসায় যে একটা কাজ দিয়েছে। তা আমাদের দেশটা তো আর অস্ট্রেলিয়া না, আমাদের তো বাংলাদেশ। জি বাংলাদেশের যে ডেনসিটি, সেই ডেনসিটি অনুসারে যে অনেক লোক, সরকার কি, সরকার আমার আপনার মতোই মানুষ, জি তার একটা জায়গায় বসে। আমরা কিন্তু প্রত্যেকেই যদি যেরকম আমার বাসার যদি সরকার ধরি, তাহলে এই বাসার প্রাইম মিনিস্টার হবে, কথার কথা, বা প্রেসিডেন্ট, আমি প্রাইম মিনিস্টার, আমার ওয়াইফ, জি এরকম ধরছি। তো প্রত্যেকটা জায়গায় সবাই যদি আমরা সহযোগিতা করছি, এবং যেটা একটা ভালো জিনিস হয়েছে যে আমাদের বাংলাদেশে কেন অন্যান্য জায়গার তুলনায় বাংলাদেশে এখন সবাই আমরা ফেসবুক দেখি, প্রচার জি মাধ্যমে তাড়াতাড়ি সব নিউজ গুলো চলে আসে। খাদ্য অভাবে যে মারা যাবে সেটা কিন্তু না। জি পৃথিবীতে কখনো আল্লাহ পাক রিজিক দিয়ে পাঠান, খাদ্য অভাবে কি আমরা মরবো না, কিন্তু আমাদের ডিস্ট্রিবিউশনে যদি ঝামেলা হয় তখন আমরা ঝামেলা হয়ে যাবে। জি বুঝতে পেরেছেন? জি এখন আসি গভর্নমেন্টের তো পরে আসে, তার আগে জি জি ব্যক্তিগত উদ্যোগে খুব বিনয়ের সঙ্গে বলি, কারণ জি এগুলো আমি যা করি সেটা প্রকাশ করার জন্য করি না, বা আমি জি এত বড় দিতে পারি না যে 200 কোটি টাকা দিয়ে দিলাম এটা হলো। যেহেতু দিতে পারি না, আমার সামর্থ্য জি জি অনুসারে যতটুকু দেওয়ার আমি দিয়েছি, ব্যক্তিগতভাবে আমি দিয়েছি, বা আরো দেবো ইনশাল্লাহ। এবং কিছু কিছু আমরা গুচ্ছ 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 কাজ করেছি। জি আমরা একটা সিকিউরিটিতে ব্যক্তিগত টাকা দিয়েছি, অন্য অন্য জায়গায় দিয়েছি, আমি ব্যক্তিগতভাবে দিয়েছি। জি। একটা সিকিউরিটি চেষ্টা করছে করে আমরা একটা জায়গায় সব একটা একটা দিলাম, দেওয়ার জি। পরে তখন আমরা গুচ্ছ। দর্শক, নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে। জাহিদ ভাই, কি শুনছেন আমার কথা?
হ্যালো, জাহিদ ভাই, শুনতে জি পাচ্ছেন? জি জি জি, কন্টিনিউ করুন। আকিব, জি জি জি, জাহিদ ভাই কন্টিনিউ করুন, নেটওয়ার্কের একটু সমস্যা ছিল, এখন শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছেন জি ভাই? জি জি জি, শোনা যাচ্ছে। আচ্ছা, জি এখন সেটা হচ্ছে আমরা দিয়েছি, আমরা যেটা বলছিলাম গুচ্ছ গুচ্ছ কাজ, যেরকম আমরা কিছু এই যে এরকম ইন্টারভিউ, কিছু জি জি বক্তব্য দিয়ে ওখানে আমরা ফান্ড রাইজিং করেছি। জি জি ফান্ড রাইজিং করে আমরা আবার দিয়েছি। তারপরে যেটা, এটার জন্য আমি থ্যাঙ্কস জানাতে চাই ইয়েকে, টনিকে। টনি আমেরিকা থেকে আমাকে ফোন করে বলল, জি ভাই জি, এই কাজ করা যায় নাকি? তখন টনি হ্যাঁ, যারা টনি বাইরে এবং থাকে তারা, শামীম শাহেদ দুজন মিলে বেশ হ্যাঁ, এরা করেছে। পরে আমরাও এখান থেকে কাজ করে আমরা জি ওখান থেকে একটা টাকা পেলাম যারা পর্দার পিছনে থাকে, জি লাইট জি ক্যামেরা, হ্যাঁ, জি এখানে আমরা জি কিছু কাজ করে এরকম দেওয়া হয়েছে। তারপরে জি হচ্ছে অনেক সময় হয় কি, যে সরকারের এখানে যখন অনুদান চাইবেন জি তখন একটা লিস্ট লাগে, তার ভোটার আইডি, তার নাম, সবকিছু জি দেবে কাদের, ওটা লিস্ট লাগে। তো যখন লিস্টটা লাগে, অনেকেই আছে যাদের অবস্থা ওইরকম না, কিন্তু লিস্ট দিলে একটা লিস্টের খাতায় আসবে যে আমি অনুদান পাই, চাচ্ছি, পাচ্ছি, অনেক সেটা চায় না। তারপরেও গভর্নমেন্ট এটা ঘোষণা দিয়েছে, সব ঠিকঠাক করেছে। একটা জিনিস, বাপের কাছে টাকা চাইলেও তো আচ্ছা দিব না, যা আসরের ওয়াক্তের পরে দেই, সকালে টাকা চেয়েছে, দেখলো মাগরিবের সময় টাকা দিচ্ছে। টাকা বের করার তো একটা রাস্তা আছে বা একটা টাইম আছে, এটা যেহেতু জি দিয়ে দিবে ইনশাল্লাহ, জি ডিস্ট্রিবিউট হয়ে যাবে আমি মনে করি। আর প্রথমে তো বললাম যে ভাই আমি তো অর্গানাইজার ওইটা না, জি দায়িত্বপ্রাপ্ত না, বুঝতে পেরেছেন? জি আশা করি কোনো অসুবিধা হবে না। আর যাদের দেখবেন সবুর নাই বা নাই নাই করে, তাদের এত জি দিলেও বলবে নাই নাই নাই, এটাতে কিছু করার নেই ভাই। জি, অসংখ্য ধন্যবাদ জাহিদ ভাই। আমি আরেকটি প্রশ্ন আসলে একটু নাটক বিষয়ক করতে চাই, সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশের টেলিভিশন নাটকের ইতিহাসের দিকে যদি একটু তাকাই, তাহলে আমরা দেখব যে ঈদের নাটককে কেন্দ্র করে সর্বপ্রথম হুমায়ুন আহমেদি কিন্তু বিনোদনধর্মী নাটকের প্রচলন করেছিলেন না এবং না, তার সেই আগে করেছে, আবার তার আগেও করেছে, তার আগে হুমায়ুন ভাই করেছেন, তার আগেও জি কিছু জি, কিছু কাজ করেছেন, দেখবেন যে আমজাদ হোসেন সাহেব করতো, অনেক আমজাদ হোসেন শুধুমাত্র ঈদের একটি দিনই করতেন না। জব্বর আলী, জি জি জব্বর জি আলী জি, করতো, নেই জব্বর করতো, আলী, হ্যাঁ। জব্বর আলী আমরা খুব ছোটবেলায় সেটি দেখতাম। তো তারপরে জনপ্রিয় যেটি বলতে মানে দর্শক প্রিয়তা, সেটি হুমায়ুন আহমেদের থেকেই আসলে শুরু। এবং সেই নাটকগুলোতে কিন্তু আপনাকে আমরা সবসময় দেখেছি হয় নাম ভূমিকায় অভিনয় করতে, কিংবা দেখেছি প্রধান চরিত্রে অভিনয় করতে, গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আপনি অভিনয় করতেন সবসময় সেই নাটকগুলোতে। তো আমার প্রশ্ন যে এখন যে বিনোদন ধর্মী নাটকগুলো হচ্ছে, সেই নাটকেও কিন্তু দেখছি আমরা জাহিদ হাসানকে ঠিক সেইভাবেই নাম ভূমিকায় অভিনয় করতে, কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে। আমি একটু জানতে চাই যে সেই সময়ের বিনোদন ধর্মী নাটকের সঙ্গে এই সময়ের বিনোদন ধর্মী নাটকের পার্থক্য আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটি প্রশ্ন করার কারণও আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের যে বিনোদন ধর্মী নাটক হচ্ছে বা হাস্যরসাত্মক নাটক হচ্ছে, ব্যঙ্গাত্মক নাটক হচ্ছে, এর বিরুদ্ধে কিন্তু দর্শকদের অনেক অভিযোগ, ভাষা নিয়ে অভিযোগ, অভিনয় নিয়ে অভিযোগ এবং অঙ্গভঙ্গি নিয়ে অভিযোগ, সবকিছু নিয়েই কিন্তু অভিযোগ। যার কারণে আমি জানতে চাই যে সেই সময়ের বিনোদনের সঙ্গে এই সময়ের বিনোদনের পার্থক্যটি আপনি কিভাবে মূল্যায়ন করেন? অনেকগুলো পার্থক্য আছে ভাই। জি জি, প্রথম প্লিজ। পার্থক্য হচ্ছে যে একটা সময়গত পার্থক্য। জি একটা একটা আমরা 80s 90s এর থেকে 2000 থেকে যে কাজগুলো করেছি, এখন 2020, জি এখনকার একটা জিনিস, আগে দেখবেন যে কখনো আমরা চিন্তাই করিনি যে আপনি অস্ট্রেলিয়া থেকে আমাকে, আমি ঘরে বসে আছি, আপনার জি সঙ্গে আমার কানেক্ট হবে। হয় জি, সময়ের 4 ঘন্টা 5 ঘন্টা ব্যবধান। মানে কিন্তু সময়ের একই দাবি। সঙ্গে আমরা মার্চ করছি। জি হ্যাঁ? এইটা আগে যখন আমার ভাই বোন বা আমার আত্মীয়স্বজন লন্ডনে পড়াশোনা করতো বা আমেরিকাতে যেত, জি একটা টেলিগ্রাফ পাঠাতে অনেক সময় লাগতো। তারপর একটা ফোন কল, এবং জি তো যাওয়ার অনেকদিন পরে পেতাম। আর এখন সঙ্গে জি সঙ্গে একেকটা জায়গায় মাঝখানে যখন এয়ারপোর্ট থেকে সে ভিডিও কলে দিচ্ছে যে মা, বাবা, ভাইয়া বা বাবা আমি এখানে আছি, যাচ্ছি। জি টেকনিক্যাল কত কারণে আমরা অনেক এগিয়ে গেছি। জি আমি আমার নিজের জীবনের গল্প বলি। আমার নিজের জীবনে যখন টেলিভিশন দেখতাম, প্রথম টেলিভিশন আসলো বাসায়। জি একদম তার আগে আরেক বাসায়, বোনের বাসায় অন্যরকম। বাসায় যখন টেলিভিশন আসলো, তখন কি এই যে একদম ত্রিপিটক পাঠ থেকে শুরু করে জি লাস্টে যে পতাকা উঠতো, তারপর যে ঝিরিঝিরি হইতো, তখন জি জি ঘুমাতে যেতাম। জি সবসময় টেলিভিশন দেখতাম। এখন আপনি কিছু না করলেও স্যাটেলাইটের কারণে, চ্যানেলের কারণে
দেখবেন যে আপনি 200-250টা চ্যানেল, জি বুঝতে পেরেছেন? আপনি জি কিন্তু তেলুগু থেকে শুরু করে ফ্রেঞ্চ, রাশিয়ান, জার্মানি, জি চাইনিজ, হিন্দি টিন্দি অসহ্য অনেক জি দেখছেন। এইগুলোর এক ধরনের, আমি এগুলো পার্থক্য দিলাম। এখন আসি আপনার আগের নাটকের কথা। আগের জি নাটকে জি কি হতো? আগে বেশিরভাগ নাটকগুলো হতো বিটিভি ওরিয়েন্টেড এবং তারপরে বিটিভি থেকে বেরিয়ে আসার পর আমাদের। তখন কিন্তু আমরা যারা কাজ করি ওটা একটা ন্যাশনাল টিমের মতো থাকতো। জি আমরা যখন বাইরে কাজ করতাম ওখান থেকে বাছাই করে নিত। নেওয়ার পরে যে হুমায়ুন আহমেদ উনি একজন প্রফেসর ছিলেন, জি উনি জি পিএইচডি হোল্ডার, উনি নিতেন। প্রোডিউসার যে সে থাকতো, ভালো যে ক্যামেরা আর্টিস্ট সে থাকতো। জি টোটাল বাছাই করে নিয়ে মনে হতো যে জি একটা ন্যাশনাল টিম তারা কাজ করতো। পরিবেশ ছিল আমরা উঠেই এবং করতাম। অনেক ক্ষেত্রে এখন একটা রিহার্সেলও অবস্থা, হতো, বেশ কয়েকদিন ধরে রিহার্সেলও করতেন রিহার্সেল হতো, আপনারা। রিহার্সেল জি হতো, লেখা স্ক্রিপ্ট থাকতো, জি পড়তাম, দেখতো, তারপরে আমরা একদম মুখস্থ ভাবে সুন্দর ভাবে করে দিতাম। জি আর এখন যেটা হচ্ছে, এখন আমাদের ক্লাব ঘরের মতো নিজেরা কয়েকজন মিলে কাজ জি করছে। এখানে অনেকের স্ক্রিপ্টও থাকে না। স্ক্রিপ্টও থাকে না, এরকমও অভিযোগ পাওয়া যায় যে অনেক আছে বলে ভাই লাইন অভিনেতা আপ আছে গিয়ে করবেন। জাস্ট এই কালকে লাইনটা একজনের বলে সঙ্গে দেন আমি যে কথাবার্তা বললাম যে ভাই এরকম হলে তো কাজ করবো না আমি, আমার জি শিডিউল সব ক্যান্সেল করে দেন, আমি করবো না। জি যেমন বস আপনি শিডিউল দিয়েছেন, শিডিউল দিয়েছি, স্ক্রিপ্ট কই, লাইন আপটা দিব না আপনাকে, তাও দেয় না। জি তারপরে যদি বলে যে ভাই এই সিচুয়েশন আপনি বানাবো না, আমি ইম্প্রোভাইজ করবো, এখন আমার এক্সপিরিয়েন্স থেকে আমি ইম্প্রোভাইজ করছি। আমার জি সঙ্গে একটা কোয়ার্টিস্ট হোক, ছেলে আর মেয়ে বা বৃদ্ধ বা বৃদ্ধা যেই হোক, জি সে তো আমার মতো ইম্প্রোভাইজ করবে না। আমার দেখা, আমার চিন্তা চেতনা, আমার ক্যারেক্টার অ্যানালাইসিস এবং ওর জি ক্যারেক্টার অ্যানালাইসিস তো এক না। কিন্তু জি স্ক্রিপ্ট থাকলে অন্তত মুখস্থ বলে বলা যায়, সেই জন্য পারছে না, স্ক্রিপ্ট কিন্তু ছাড়া জাহিদ হচ্ছে। ভাই, এই 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 ব্যাপারগুলো কেন ঘটছে আপনার কি মনে হয়? যে আসলে সেইভাবে ভালো নাট্যকার নেই, নাকি বাজেট কম পাওয়া যাচ্ছে, তাড়াহুড়ো করে নাটক করতে হবে? অনেক কিছু ভাই, একটা জিনিসের জন্য হয় না। জি এখানে মনে করেন যে প্রথমত হচ্ছে যে প্ল্যানিং খুব অভাব। জি যে আমার ঈদের সময় এতগুলো নাটক লাগবে, আমি সারা বছর আগে থেকে প্ল্যান করবো, এটা কিন্তু প্রতিবারই হচ্ছে। জি জি তারপরে কি এই রাইটারকে দেবো, অর্থনৈতিক অবস্থা খারাপ, মানে বাজেটের অবস্থা খারাপ, জি টাকাটা ঠিক মতো দিচ্ছে না। তারপর ঠিক আছে শিডিউল, হঠাৎ করে এই চিন্তা করছি যে এই শিডিউলের জায়গায় যদি আমি ওখানে করে বেটার হবে, হঠাৎ করে দিন আগে বলছে ভাই আমি এটা পারছি না। জি অনেক জটিলতা, সবকিছু মিলে জিনিসটা নষ্ট হয়ে গেছে। মনে করেন আপনি একটা তরকারি রান্না করলেন, চিন্তা করলেন না এতক্ষণ হলুদ দেওয়ার কথা, আমি এতক্ষণ দেবো অল্প একটু করি, পরে দেবো না, অল্প হলুদ দিলেন, অল্প লবণ দিলেন, অল্প তেল দিলেন, জিনিসটা যতটুকু স্বাদের হয় সেটুকু অবশ্যই হবে না ভাইয়া। জি সেম জিনিস সবাই যদি একটু একটু করে ভাবি যে না একটু কম দিই, একটু কম দিই। এখন মনে করেন সবাই বললো ওই যে গল্পের মতো, রাজার গল্পের মতো, যে সবাই বললো যে আপনারা যা যা আছে জি একজনের করে স্যান্ডেল দিয়ে যান। তো সে চিন্তা করলো জি যে এতগুলোতে একজনের করে স্যান্ডেল দেবে, একটা স্যান্ডেল দিলে কে দেখবে? এখন সবাই যদি একটা একটা করে এনে দেয়, সবাই যদি আমার মধ্যে চিন্তা করে তাহলে তো জি শেষ হবে না রে ভাই। জি জি। এইটাই কিন্তু হচ্ছে অনেক জাহিদ ভাই, বেশি। আপনার অভিজ্ঞতা কি বলে এর থেকে উত্তরণের পথটা কি? এভাবে চলতে থাকলে তো আসলে যেভাবে দেখছি আমাদের প্রতিবেশী কিংবা অন্যান্য চ্যানেলগুলো তো দখল করে নিচ্ছে বাংলাদেশকে। শুধু দখল এরকম না, এটার পিছনে তো অনেক কিছু আছে। একটা কিছু আগে জি ইস্যু তৈরি করে। এটা হচ্ছে একটা পিকের মতো, লাইফটা হচ্ছে পিকের মতো। পাহাড়ে উঠতে বা রোজার দিন যেরকম আমরা ফার্স্ট জি রোজা হয়, সেকেন্ড রোজা হয়, হতে হতে যখন 15টা রোজা হয় তারপরে কমতে থাকে। জি। পাহাড়ে আপনি যখন উঠবেন তারপর আবার নামতে থাকবেন। একটা অবক্ষয়েরও নামার একটা টাইম থাকে। আমরা অবক্ষয় হতে হতে যাই, তাহলে কি তারপর আমাদের নামতে এই থাকি। অবস্থা পর্যন্ত অপেক্ষা করতে হবে? না, না অপেক্ষা করুন না। দেখবেন কেন সিচুয়েশন সেগুলো বেড়ে আসবে। আরেকটা জিনিস হচ্ছে কি এখানে টোটাল ঐরকম নীতিমালা নেই। জি জি বুঝতে পেরেছেন? জি ফুল জি প্রজেক্টের নীতিমালা। আগে বিটিভিতে কি ছিল? আগে ছিল যে প্রোগ্রাম হেড, প্রোগ্রাম ম্যানেজার যারা টোটাল জি প্রোগ্রামটা দেখবে। এখন বেশিরভাগ চ্যানেলের ক্ষেত্রে হচ্ছে জি প্রোগ্রাম হেডটা প্রোগ্রামটা দেখছে না। জি দেখছে মার্কেটিং হেডটা। রাইট। এখন মার্কেটিং এর ব্যাপার আলাদা। মার্কেটিং যদি প্রোগ্রাম দেখে, জি এই যে কিছু এগুলো আমাদের কিছু একটু ল্যাকিংস আছে। তারপরে জি যে ঠিক থাকবে না। এত ট্রানজিশন পিরিয়ড তো টেলিভিশন জি থেকে আমরা এখানে চলে এসেছি। দেখবেন আগে যে পত্রিকা থাকতো, এখন জি পত্রিকা থেকে অনলাইন পত্রিকা অনেক বেশি হয়ে গেছে। সিনেমা হলে জি সিনেমা দেখছে না। জি পোর্টাল চলে আসছে। সামনে অন্য জি কিছু নেটফ্লিক্স এর মতো এরকম ৫টা হয়ে যাচ্ছে। ফিল্ম ফিল্ম হচ্ছে না। আর করোনার পরে কবে ফিল্ম হয়, আর ২ বছর দেরি হয় কি না হয়, সবকিছু মিলে একটা ট্রানজিশন পিরিয়ড এর ভিতরে চলে গেছি আমরা। জি জি জি। বুঝতে পেরেছেন? এইজন্যই জাহিদ ভাই, আমি আরেকটি বিষয় নিয়ে একটু প্রশ্ন তুলতে চাই। সেটি হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে আমাদের মিডিয়া সব থেকে আলোচিত এবং বিতর্কিত বিষয় হচ্ছে ওয়েব সিরিজ নিয়ে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন। আপনি যদিও খুব ব্যস্ত থাকেন এবং কিছুক্ষণ আগেই বললেন যে আপনি সংগঠনের সঙ্গে নেই, জাস্ট আপনি সদস্য হিসেবে আছে। আমি
বেশ গভীরভাবেই মনোযোগ দিয়ে লক্ষ্য করছি যে দুটি গ্রুপ ইতিমধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে এবং বিভিন্ন মিডিয়াতে দেখছি, গণমাধ্যমে দেখছি, একদিকে মাসুম রেজা চিৎকার করছেন, অন্যদিকে শিহাব শাহীন চিৎকার করছেন। এরকম আমাদের যে মিডিয়া জগৎ তার দুইটি গ্রুপ সুস্পষ্টভাবে কিন্তু এখন দেখতে পাচ্ছি। এই ওয়েব সিরিজ গুলোর বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে অশ্লীলতার এবং অন্যান্য যে সমস্ত আহ, ভাষাগত বলুন, তারপরে এমনি দৃশ্যগত বলুন, যে অভিযোগগুলো উঠছে, আপনি আসলে ওই ওয়েব সিরিজ গুলোকে কিভাবে মূল্যায়ন করছেন? প্রথমত বলতে চাই যে এখন এটা খুবই আলোচিত সমালোচিত জি ওয়েব সিরিজটা নিয়ে, জি এবং ওয়েব সিরিজটার কিছু ক্লিপিংস আমি দেখেছি পরবর্তীতে, তাও অন্যান্য অনেকে পাঠিয়ে, টোটাল আমি দেখা জি হয় নাই, আর জি পুরোটুক তো দেখিনি, এবং অনেকগুলো এখন ডাউনলোড থেকে নামিয়ে ফেলা হয়েছে। জি জি আমার এখানে প্রথম প্রশ্ন 2 ভাগ 3 ভাগ 5 ভাগ সেটা না, সব মিলে আমরাই আমি মনে করি জি নাও কালকে আমাদের হতেই হবে। জি প্রথমত যেটা হয়েছে, ওয়েব সিরিজের কারণে অনেকের সাথে কথা বলেছি, অনেকে প্রথমত চিন্তা করে যে ওয়েব সিরিজ যাদের দেখা যায় অভিনেতা বা অভিনেত্রী, হ্যাঁ, জি জি অভিনেতা অভিনেত্রী তো একা একা করছে না, এর পিছনে জি ডিরেক্টর লাগে, গল্প রাইট লাগে, ফাইন্যান্সার লাগে, তার আগে একটা প্ল্যানিং লাগে যে আমি এই কাজ করব, মাথায় প্ল্যানিং লাগবে তো। জি জি দোষারোপ করলে সবাইকে দোষারোপ করতে হবে। জি আর আর্টিস্টরা তো প্রথমত আমাদের রাইট দেশে যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রথমত চিন্তা করেছে যে যারা করেছে ভালো মন্দ আমি বলবো পরে, ওটা আমি জি অ্যান্সার দিচ্ছি পরে। প্রথমত তো এটাতে একটা জায়গায় আমি তো কোনো কিছু তো নেটফ্লিক্স বা অন্য হইচই বা অন্য অন্য কিছু যে আছে, আমি ওই জিনিসটা যদি দেখতে চাই আমাকে তো ওই জায়গায় ঢুকতে হবে পয়সা দিয়ে। ওখানে লেখাই থাকবে 18+ বা 13 বা 7 এরকম মার্কস থাকে যখন আমরা ইংলিশ ফিল্মগুলো দেখি। এইটা হঠাৎ করে এই মার্কেটে আসলো কিভাবে? তার মানে মূল জিনিসটা হওয়ার আগে এই কাটপিস টাইপের ছোট ছোট যে জিনিসগুলো সেগুলো বাইরে এসছে, মানুষ নর্মাল ভাবে দেখতে পাচ্ছে, এই দেখতে পাওয়ার পর মানুষ রিয়াক্ট করে ফেলেছে। পুরোটুক দেখলে একটা জিনিস বোঝা যেত, হঠাৎ করে এটা আসলোই বা কেন? এটা কি তারা ইচ্ছা করে পাঠিয়েছে যে আলোচনায় আমি আসি? এটা বলির পাঠা হয়ে গেছে আমাদের কিছু দু একটা ডিরেক্টর আর অনেকগুলো 5-7টা আর্টিস্ট, কিন্তু জি তার পেছনে কে? সেটা ভেরি ইম্পর্টেন্ট। জি আমি কি শুনতে পাচ্ছেন আপনি? এগুলো হলো জি জি ইম্পর্টেন্ট। জি জি আমার বলুন। কথা আমাদের দেশে কেন ওয়েব হবে না? আমি ওয়েবের পক্ষে। আপনি জি ইরানের একটা গল্প শোনেন, সবাই জানেন। জি ইরানে আমাদের বাংলাদেশের ঐতিহ্য অনেক সুন্দর ঐতিহ্য, জি অনেক লোকগাথা ঐতিহ্য। হুম। আমাদের তারা তো এখানে আমাদের অস্কার বাংলাদেশে নিয়ে আসছে প্রতি বছরই প্রায়। আমাদের এখানে অনেক গল্প আছে, অনেক ইমোশনাল, মা বাবা, জি মুক্তিযুদ্ধের, ভাষা আন্দোলনের, পারিবারিক, অবক্ষয়ের, হ্যাঁ, অবক্ষয়ের মধ্যে এটাও পড়ে। কিন্তু আমি বলছি যে যখন ইরানে যখন জি কোনো একটা ওয়েব সিরিজ হয় বা ইরানের মুভিগুলো অস্কার উইনিং করে, অনেক ভালো ভালো মুভি হয়, ওখানে তো জি অশ্লীলতা আসে না। বা জি অশ্লীলতা আমি কোনটা বলছি, জি যেটাকে শ্লীল লাগে না, আপনার জি সিচুয়েশন অনুসারে যদি চলে যায়। জি অ্যাঞ্জেলিনা জলিও তো আপনি এই ধরনের কাজ করছে বা হলিউডের বড় বড় কাজ করছে, আমার তো ওইটা জি অনেক সময় অশ্লীলতা লাগে না, কিন্তু জি ওইটার রেটিং এ তো অশ্লীলতা আছে না, কিন্তু আবার যখন পর্ন করছে কেউ তখন তো অশ্লীলতার পর্যায়ে চলে যাচ্ছে। আমার কথা কাহিনীর প্রয়োজনে যদি একটা জিনিস হয় সেটা এক জিনিস, জি আর সবচেয়ে বড় ব্যাপার যে একটা মেন নিজস্ব তো এক ধরনের সেন্সরশিপ থাকে। জি আপনি তো গভর্নমেন্ট বলে নাই যে তুমি গোসল করো, আপনি জি বাথরুমের মধ্যে গোসল করলেন যেভাবে জামা কাপড় সেটা আপনি গোসল করলেন, তার মানে যে আপনি রাস্তা দিয়ে বেড়াতে যাবেন ওই অবস্থায়, সেটা তো না, এটা আপনার নিজস্ব এই সেলফ, এটা কি জি সেন্সরশিপ। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে জি এইগুলো ওই ভাগ হওয়া না, একটা কাজ করেছে সেই জন্য সে বলছে পুরো জি দেখেনি, আরেকজন হয় নাই সেই জন্য। আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশের ওয়েব কেন হবে না, ওয়েব টোটাল বন্ধ করে দিবে সেটা আমি কখনোই জি চাই না, জি আমাদের উইং গুলো খুলতে হবে। এইটার যারা এরপরে পিছনে থাকে, সুস্থ রাস্তাটা জানি আমাকে জি মানে দিক, যারা রাস্তাটা যেন আমরা ক্লিয়ার হই, সেজন্য গভর্নমেন্ট বলেন, সবাই বলেন, আমরা সবাই জি মিলে। জি আর এটা তো প্রথম তো যে জন্য বুঝে ওঠেনি। জি আর আমি টোটাল টুক, আর যারা শিল্পী করেছে জি তারা মনে করেছে যে না নেটফ্লিক্স এরকম করবো, বা তাদের বোঝানো হয়েছে। আমি একজন দুজনের সঙ্গে কথা বলেছি, এবং জি আমি মনে করি তারা খুবই মানে এক ধরনের হয়েছে। এইটা সবকিছু মিলে সুস্থ জিনিসটা হয়নি। আমি জি এটার পক্ষে না, এই টাইপের যদি হয় এটার পক্ষে না আমি। জি জি কিন্তু আমি বুঝতে আবার পারছি। ওয়েব হোক, অনেক কিছু জি বেটার হোক সেটার পক্ষে। আমি জি বুঝাইতে পারছি ভাই? জি জি পরিষ্কার। এই আপনি যে নেটফ্লিক্স এর কথা বলছিলেন এবং বলছিলেন যে আমাদের আরো উইংস খুলতে হবে, এই প্রসঙ্গেই আমি একটু বলতে চাই জাহিদ ভাই, সেটি হচ্ছে যে শুধুমাত্র নেটফ্লিক্স এর দর্শক
বাংলাদেশেই কিন্তু আছে 2 লক্ষ, এবং তারা প্রতি বছর বাংলাদেশ থেকে 200 কোটি টাকা কিন্তু নিয়ে যাচ্ছে প্রতি বছরে। এবং আপনি দেখুন যে ভারতে যে নেটফ্লিক্স রয়েছে, সেই নেটফ্লিক্স থেকে ভারত কিন্তু উপার্জন করছে প্রতি বছর প্রায় 20,000 কোটি টাকা। তার মানে যে বিশাল সম্ভাবনা কিন্তু রয়ে গেছে আমাদের। কিন্তু এখানে একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে ইউরোপ বলুন কিংবা ভারত বলুন, তারা কিন্তু বাধ্য করছে যে আমাদের দেশে ততক্ষণ পর্যন্ত কোনো দর্শক তোমাদের সাবস্ক্রাইব করবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা আমাদের দেশে ইনভেস্ট করো। এটি কিন্তু বাংলাদেশ করতে পারে। এই যে বললাম যে 2,000 কোটি টাকা প্রতি বছর নিয়ে যাচ্ছে এবং 2 লক্ষ সাবস্ক্রাইব রয়েছে বাংলাদেশে। আমি বলি, আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি, অনেক সময় জি, হয়ে ওঠে না। মানে নীতি এই যে থাকা দরকার, বাংলাদেশের সুনির্দিষ্ট একটা নীতি থাকা দরকার, এটাই আমি বলতে চাচ্ছি। হ্যাঁ, নীতি থাকা দরকার। আমি আপনাকে বলি যে আমরা এটা নিয়ে অনেকদিন আন্দোলন করেছি, মিনিস্টারের সঙ্গে বসেছি, কালচারাল ইন্ডাস্ট্রি বড় বড় যারা দায়িত্বপ্রাপ্ত মানুষজন তাদের সঙ্গে বসেছি। একটা এক্সাম্পল দেই আপনাকে। জি জি, আমাদের দেশে যে চ্যানেলগুলো আছে, সেই চ্যানেলগুলো আমরা বাংলা পার্শ্ববর্তী দেশ বা পৃথিবীর অন্যান্য জায়গার চ্যানেলগুলো দেখছি। এর জন্য আমরা তাদের টাকা দিতে হচ্ছে। কিন্তু আমাদের দেশের চ্যানেল যখন তাদের ওখানে চালাতে চাইছি, তাদের যে একটা কমিটি আছে তারা বলছে অনেক টাকা দাবি করছে। এইগুলো এখন ঠিকঠাক হয়নি, বুঝতে পেরেছেন? জি জি। এখন এটা সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই আমাদের, এখনো নাই। কিন্তু আমি মনে করি নীতিমালা এক ধরনের হচ্ছে। আমার হলো যে একটার কারণে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, সেটা আমি চাচ্ছি না। এবং আরেকটা জিনিস অনেক সময় মনে হয় যে দেখেন যে কত কোটি, 1,000 কোটি, 5,000 কোটি, সেটা আমার অত অ্যানালিসিস নেই। আমি 1 টাকা হোক বা আমার মূল্যবোধের ব্যাপার হোক, আমার যে কথাটা হচ্ছে যে এমন হতে পারে কেউ না কেউ বা কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি এমন হতে পারে যে এটা এক ধরনের গেম হতে পারে, যে জানি না, আই ডোন্ট নো, আমি আল্লাহ মাফ করুক, আমি জানি না, যে এরকম একটা হলস্থল লাগে, এটা যেন বন্ধ হয়ে যায়, তাহলে এখানে থাকবে না, আরেক দিকে চলে যাবে। এটা হতে পারে, এবং সেটাই কিন্তু হচ্ছে, সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে আমাদের তথ্যমন্ত্রীও এ বিষয়ে বক্তব্য রেখেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন, এবং তিনি এটা পর্যন্ত বলেছেন যে আমাদের দেশে আপনাকে বলি, সেটা হচ্ছে যে আপনি আমাকে একভাবে দেখে অভ্যস্ত, আপনাকে আমি একভাবে দেখে অভ্যস্ত। আমার যে আর্টিস্ট গুলোদের সাথে আমি যারা পারফরমেন্স করেছে এখানে, সবার সাথে আমি কাজ করেছি, এরা ভেরি নাইস, আমি দেখেছি। আমি তখন এটা দেখে আমার কাছে অস্বস্তি লেগেছে। তো অস্বস্তি লাগলে তো তখন ঝামেলা হয়ে যায়। এবং আপনি দর্শকরা আমাকে একভাবে দেখে, আমাকে যদি অন্যভাবে দেখে, যদি তাল মিলিয়ে দেখে সেটা ঠিক আছে, জোর করে দেখলে খারাপ লাগবে না, সেটাই হচ্ছে আসলে। হ্যাঁ, যারা মেকিং করছেন তারা বলছেন যে এটি আধুনিকতা, আসলে যারা এটিকে পছন্দ করছেন না তারা আধুনিকতার সঙ্গে নেই বা পিছিয়ে আছে। অনেকেই মনে করে যে এই ভালো জামা কাপড় পরলেই আধুনিকতা, 2টা কাঁচা চামচ খেলে আধুনিকতা। আধুনিকতা সেটা না হতে পারে। আমি আধুনিকতা এটাও হতে পারে যে আমি কাঁথার মধ্যে আমি আমার বাবার পা গলে দিচ্ছি, আমার মাকে আদর করছি, আমার মাকে চুমা খাচ্ছি, একটা মানুষকে আমি কোলে করে নিয়ে যাচ্ছি যার সারা গায়ে ময়লা। এটা এক ধরনের আধুনিকতা, এটা হলো মূল্যবোধ। আমি মনে করি যে এর চেয়ে তো অনেক ধরনের আধুনিকতা থাকে। যখন আমি বাইরের চ্যানেলগুলোতে দেখি বা বিদেশে দেখি, রাস্তা দিয়ে যাচ্ছে একটা হাঁসের বাচ্চা নিচে পড়ে গেছে, ওটার জন্য রাস্তা জাম করে দিয়ে চলে যাচ্ছে, এটাও তো আধুনিকতা। অনেক সময় অনেক হরিণ, তারপরে গরু, এগুলো ড্রেনের মধ্যে পড়ে থাকে, লোকজন নিচে নামে চলছে নোংরা পানির ভিতরে, ওটা তো আরো বড় স্মার্টনেস। এখন আমাদের এটা যদি বুঝি যে জামা কাপড় প্যান্ট শার্ট পরলাম এটাই মানে স্মার্টনেস, সেটা তো না। আমার এই স্মার্টনেসে আমি কিংবা গোসল করার একটি দৃশ্য দেখিয়ে দিলাম। জি জি, বুঝি নাই কি জাহিদ ভাই, আমি আপনার অনুমতি নিয়ে জাস্ট 2 মিনিট একটু অনুমতি নিচ্ছি। আমাদের সৌদি আরবের প্রতিনিধি রায়হান বিশ্বাস একটি প্রতিবেদন পাঠিয়েছে, মাত্র 2 মিনিটের প্রতিবেদন আমাদের রেমিটেন্সের উপর। সেখানে যে শ্রমিকরা রয়েছেন সৌদি আরবে তারা কি অবস্থায় আছেন, জাস্ট 2 মিনিট আপনার অনুমতি নিয়ে একটু দেখে আসি আমরা। আমি কি এখানে বসে থাকবো না কি করব? জি জি জি, আপনি থাকেন। প্রতিবেদন কই? বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য অন্যতম উৎস প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। চলতি 2019-20 অর্থ বছরের প্রথম 7 মাস জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত 1,104 কোটি 19 লাখ বা 11.04 বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের একই সময়ের চেয়ে 21.43% বেশি। আর 2019 সালে 1,833 কোটি ডলার রেমিটেন্স
দেশে এসেছে, যা আগের বছরের তুলনায় $278 কোটি বেশি। তবে বর্তমানে বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাবে থমকে গিয়েছে প্রবাসীদের জীবন জীবিকা। চলমান পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন অধিকাংশ প্রবাসী, তাই থেমে গিয়েছে তাদের পাঠানো রেমিটেন্স। গত 3 মাস যাবৎ আমরা দেশে কোনো প্রকার রেমিটেন্স পাঠাতে পারছি না, কারণ আমাদের এখানে কাজকর্ম নেই, ব্যবসা বাণিজ্য নেই। আমি এই মর্মে সরকারের কাছে আবেদন করছি, আমাদের প্রবাসীদের জন্য সরকার যেন বিনিয়োগ হয়। যে রেমিটেন্স যোদ্ধারা নিজের স্বপ্ন পূরণ করতে প্রবাসে পাড়ি জমায়, তাদের স্বপ্নগুলো থেকে যায়, বাকি সবার স্বপ্ন ঠিকই পূরণ হয়। অতি নিম্নবিত্ত বা অতি দরিদ্র বা একেবারে ছোট কাজ করেন বা চলার মতো অনেকে যারা কোম্পানিতে কাজ করেন, তারা কিন্তু এই মুহূর্তে কোম্পানি তাদেরকে বসিয়ে রেখেছে, তাদের কোনো বেতন দিচ্ছে না। বিশেষ করে আমরা যারা আমাদের কাছের যারা বন্ধু বান্ধব আছে বা আমরা যারা মোটামুটি চলার মতো আছি, তারা সবাই কিছু না কিছু এভাবে সহযোগিতা করে যাচ্ছি। আশা করব বাংলাদেশ সরকার এদেরকে অবশ্যই খোঁজ খবর নেবেন এবং এদেরকে সহযোগিতা করবেন। আমি অবশ্যই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে 1 কোটিরও বেশি বাংলাদেশি প্রবাসী, যারা বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। তাদের পাঠানো রেমিটেন্স দেশের জিডিপিতে অবদান রেখেছে 12%-রও বেশি। প্রবাসীরা বাংলাদেশকে সচল রাখার জন্য বাংলাদেশকে যতটা পরিশ্রম ফল দিয়ে থাকে, কিন্তু অপরদিকে বাংলাদেশ তাদের কতটুকু পরিশ্রম করার ফলের অবদান দিয়ে থাকে, এমনটাই প্রশ্ন থেকে যায় প্রতিটি রেমিটেন্স যোদ্ধাদের। ডেস্ক রিপোর্ট, রায়হান বিশ্বাস, বাসভূমি টেলিভিশন। দর্শক, এতক্ষণ রায়হান বিশ্বাসের পাঠানো প্রতিবেদনটি দেখলেন। জাহিদ ভাই, রায়হান বিশ্বাস আমাদের সৌদি আরবের প্রতিনিধি, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি। তো ও একটু অনুরোধ করেছে আপনাকে যে বিদেশে যে শ্রমিকরা রয়েছে তাদের সম্পর্কে যদি আপনি একটু কিছু বলতেন। এটা তাদের সম্পর্কে আমি দুটো কথা বলতে চাই। আমি এমনি ভেবেছিলাম যে প্রশ্নটা আপনি করবো, কারণ আমি শুনতে পাচ্ছিলাম না আপনাদের কোনো কিছু। আমি দেখছিলাম, ছবি দেখছিলাম। আচ্ছা। এদের সম্বন্ধে বলতে চাই, এরা হচ্ছে জানে লাগার মতো একটা মানুষ। এদের ধরে জলা ধরা উচিত। আমরা যেরকম কোরবানি, রোজার সময়, ঈদের সময় যেরকম কোলাকুলি করি, আমি মনে করি যে বিশেষ করে যারা এসব আমাদের ভাইগুলো, অনেকে বলে শ্রমিক, আমি সেটা বলতে চাই না, আমাদের রেমিটেন্সের একটা বড় যোদ্ধা তারা। তাদের দেখে প্রত্যেকটা মানুষকে দেখে জড়া ধরা উচিত এবং তাদেরকে রেসপেক্ট করা উচিত। এবং আমি নিজে 2-1 বার আমি একটু ট্রাভেলও করি অনেক সময়, যখন আমরা যাই এদের যেভাবে লাইন ধরে অন্যান্য কিছু, এদের ভিতরে অনেকে বোকামি করে, ঠিক মতো কাগজপত্র নেয় না, এদেরও দোষ আছে। আবার পাশাপাশি যেরকম তাদের সঙ্গে অ্যাটিটিউড করা হয় সেটা খুব কষ্টদায়ক লাগে। আমি নিজের জীবনে ব্যক্তিগত 2-1 বার আমি ইমিগ্রেশনের এখানে কথাবার্তা বলেছিলাম, যখন আমি ট্রাভেল করেছিলাম। আমি তার অত বড় মানুষ না যে সব জায়গায় বলে দেবো। এরা আমাদের বড় একটা যোদ্ধা। এরা হচ্ছে ওই যে যখন রাজপ্রাসাদ থাকে অনেক যোদ্ধা থাকে না, যে এই অঞ্চলের এই অঞ্চলে, এরা হচ্ছে আমাদের অর্থনৈতিক বড় একটা যোদ্ধা। এরা যে রেমিটেন্সটা পাঠায়, যত কষ্ট করে, ওইদিকে সে কষ্ট করছে, এদিকে তার পরিবারও এক ধরনের কষ্ট করছে। আবার কিছু কিছু মানুষ হচ্ছে পরিবাররাও আবার আনন্দ ফুর্তিও করছে, ডিস্ট্রয় হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এরা আমাদের দেশের, এবং আমি আমার ব্যক্তি জীবনের 2-3টা গল্পের মধ্যে একটা গল্প শুধু বলি। আমি ওমরা করছি, আমি হজ করতে যাচ্ছি, হজে ওমরাতে আমি কাবা শরীফের ওখানে তোয়াফ করছি, আমি ঘুরছি। ওই সময় 3-4 জন মানুষ, এবং একজন এসে বললো, টিস্যু নিয়ে এসে বললো, জাহিদ ভাই, বাংলা শব্দ আরবি টারবি বলছে, ওর ভিতরে দেখলাম বাঙালি কয়েকজন আমাকে এসে বলছে, জাহিদ ভাই আপনার ঘেমে যাচ্ছেন, আপনি টিস্যু নেন। একজন এক ধরনের 7টা তসবিহ দিল যে 7 বার ঘুরতে হয়। ওখানে আমি এত বাঙালি পেয়েছি। এইটা একটা ঘটনা, যে আমি কাবা শরীফের ওখানে যেও আমি আমার দেশের লোক পেয়েছি। আরেকটা গল্প বলি, রোজার ভিতর গিয়েছি, রোজার ভিতর দেখবেন যে এক এক সময় এক এক রকম খেতে ইচ্ছা করে, এটা কি বলবো আল্লাহ জানে। আমি গিয়েছি বাইরে ইফতারি করছি, হঠাৎ করে কয়েকজন এসে আমাদের সঙ্গে বসে ইফতারি করলো, পরে বললো যে কি খাবেন, কি খেতে ইচ্ছে করছে, পিকুলিয়ার খেতে ইচ্ছে করে। আমি বললাম যে ভাই, মুখিতে ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। আচ্ছা, সে আমাকে বললো বাসায় চলেন। তা আমি বাসায় তাদের ওখানে গেলাম, অনেক খাওয়ালো, খেয়ে এত স্বাদ লাগলো। তা আমি বললাম যে ভাই, আমি যেখানে আছি এখানে তো আমার সাথে 7-8 জন আছে, আমি তো খেলাম। আমি যখন গল্প করলাম, এটা বললো যে তুমি একা খেলা, আমরা খেলাম না কেন? পরের দিন একদিন পর যখন আবার ইফতারের সময় বসছি, ওরা দেখা করতে এসছে আমাদের সঙ্গে। ইফতারি করার পরে আমি বললাম যে ভাই, এটা তোরা খেতে চেয়েছে। এই পাতিলে করে তারা রান্না করে সময়, মাই ডিয়ার, মানে আমি তাদের অনেক ভালোবাসি রে ভাই, আমি রেসপেক্ট করি। এবং বিদেশে যখন যে আমরা অনেক আর্টিস্টরা
যাই, এরাই টিকিট কেটে আসে। এর মানে এক একটা জোন থাকে। অস্ট্রেলিয়াতে কিন্তু এরকম না। আমি অস্ট্রেলিয়াতে মেলবোর্ন, সিডনিতে আমি পারফরমেন্স করতে গেছি মুক্তিযোদ্ধা জাদুঘরের ফান্ড রাইজিং এর জন্য। নূর ভাই, আমি, সারা জাকের নিয়ে আমরা গিয়েছিলাম 97-এ। পরেও গিয়েছি আমি 2009-11-এ। এখন হয় কি যে এখানে শ্রমিকের সংখ্যা কম। মিডল ইস্ট ওরিয়েন্টেড বা অন্য মালয়েশিয়া বা অন্যান্য জায়গায় টেকনিক্যাল পার্সন ওখানে বেশি, এখানে এডুকেটেড বা অন্যরকম যদি বলি সেরকম। আমি এদের সরি আমার ভাষাগত যদি ভুল ঠিক আছে, আমি ওইটা না, কিন্তু দেয়ার মাই ডিয়ার। আমি এই যে ভাই আপনাকে প্রশ্ন করছে, ভাইকে বলবেন আমার সালামটা যেন সবাইকে বলে দেয়, এবং আমার যদি ক্ষমতা থাকে, দেখার অবস্থা থাকে, একজন মানুষ হিসেবে যদি আমার ওই থাকে, আমি প্রত্যেকটা মানুষকে হাত দিলাম, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জাহিদ ভাই। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি, সেটি হচ্ছে সাম্প্রতিক কালে জানেন যে সারা পৃথিবী ব্যাপী, বিশেষ করে মিডিয়া জগতে একটি ধাক্কা লেগেছে, প্রত্যেকেই খুব আপসেট, বিশেষ করে সুশান্ত সিং রাজপুত যে আত্মহত্যা করেছেন। জি জি, এবং আপনি জানেন যে বলিউডের এই উঠতি তারকা কেন আত্মহত্যা করেছে, সেই বিষয়গুলো এখন সামনে চলে এসছে, এবং অনেকেই যে অভিযোগটি তুলছেন সেটি হচ্ছে যে প্রকাশেই বলছে, আপনি নিশ্চয়ই দেখেছেন যে আসলে সে ছিল আউটসাইডার, যেহেতু বাইরে থেকে এসেছিল, এবং বম্বের মিডিয়াতে শুধুমাত্র যারা তারকা রয়েছে তাদের সন্তানদেরকে জায়গা করে দেওয়ার জন্য বাইরের এদেরকে সুযোগ সুবিধাটা দেয়া হয় না। এবং এই সুশান্ত আত্মহত্যার পরে কিন্তু অনেকেই সরব হয়েছেন এবং অনেকেই বলছেন যে আমাদের সঙ্গে ঘটনাটি ঘটেছে, এবং আপনি জানেন যে 6টি বৃহত্তর সংস্থা তাকে বয়কট করেছিল এবং তাকে ব্ল্যাকলিস্টেড করেছিল। এই কারণেই আপসেট হয়ে এখন বলা হচ্ছে যে সে আত্মহত্যা করেছে। এজন্য সালমান খানের নাম এসছে, করণ জোহরের নাম এসছে, এবং অনেক নাম এসছে যে যারা তাকে বয়কট করেছিল। আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনি গ্রাম থেকে আসা একজন মানুষ, একটি ছেলে, সিরাজগঞ্জ থেকে এসেছিলেন ঢাকায়। আমি একটু জানতে চাই যে আমাদের মিডিয়ার অবস্থা কেমন, অর্থাৎ প্রতিভা থাকলেই কি সেখানে জায়গা করে নেওয়া যায়, নাকি ওই জায়গাতেও আমাদের বোম্বের মতো বা অন্যান্য দেশের মতো একটি গোষ্ঠী রয়েছে যারা শুধুমাত্র নিজেদের সন্তানদেরকে, নিজেদের ভাইদেরকে কিংবা নিজেদের পরিচিতদেরকেই প্রতিষ্ঠিত করতে চান? অর্থাৎ আমি জানতে চাচ্ছি যে মেধা কি প্রধান নাকি গডফাদার বা পরিচিতি প্রধান, কোনটি আমাদের মিডিয়ার জন্য? আচ্ছা, প্রথমত আমি বলি সেটা হচ্ছে যে সুশান্তের কথা বলেছেন। সুশান্ত খুব গুড লুকিং, খুব সুন্দর একটা ইয়ে, যেভাবে চলে গেছে অলমাইটি গড অনেক ভালো জানেন। আল্লাহ পাক ভালো একটা জায়গায় রাখুক ওকে, সেটা আমি চাই। আমরা অনেকেই ধারণা করি সুইসাইড করলে এটা হবে, সেটা আমি অনেকে জানি। আল্লাহ পাক এতই মহান যে আল্লাহ পাকের কাছে এগুলো কোনো ব্যাপারই না, আমাদের কাছে অনেক বড় ব্যাপার হতে পারে। প্রথমত হচ্ছে যে সব সময় সব ক্ষেত্রে আপনি দেখবেন যে কোনো জায়গায় কোনো পলিটিক্যাল দল, 2টা দল থাকে বা 3টা দল, 5টা দল, একটা দলে মারামারি হয়েছে, যারা খুব নাম করা পলিটিক্যাল লিডার তাদের নামে চর্চা করে কেস হয়, সে থাকুক বা না থাকুক। বুঝতে পেরেছেন? কারণ তাদেরই তো চেনে, বুঝতে পেরেছেন? এবং কোন সময় যে কোনো মানুষ কথা বলতে গেলে যাদের চেনে তাদের সম্বন্ধে বলে যে উনারা ছিল আর কয়েকজন আরো এরকম ছিল, এবং যখন নোট ডাউন করে তখন বলে এরা এবং আরো কিছু লোক, আরো প্রমুখ এত কিছু। আপনি শুধু এটা কেন, আপনি যে মাঝখানে ওটাকে কি বলে যে ওই যে হলিউডের প্রডিউসাররা হলিউডের অনেক হিরোইনের সঙ্গে এরকম করেছে, এরকম করেছে, ওটাকে কি জানে বলে ভাষায় অ্যাবিউজিং যেটা করেছে, নাম আসলে সবাই চুস করে নাম দেয়, এটা হলিউডের এরকম দেয়, দেখে দেখে আমাদের দেশেও বলে হ্যাশমিটু। শোনা যাচ্ছে? হ্যাশমিটু শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। জি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। শুনতে পাচ্ছেন? জি জি শোনা যাচ্ছে। দর্শক, জাহিদ হাসান নেটওয়ার্কের বাইরে চলে গেছেন, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা কিছুক্ষণের মধ্যে আশা করছি সংযোগ স্থাপন করতে পারবো। এই ফাঁকে একটু অনুরোধ করে রাখি আপনাদেরকে যে যারা এই অনুষ্ঠানটি দেখছেন তারা অবশ্যই
এই অনুষ্ঠানটি আপনাদের ফেসবুকে এবং আপনাদের যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন আমাদের এই অনুষ্ঠানটি এবং আমাদের সঙ্গে থাকুন, বাসভূমির সঙ্গে থাকুন। বাসভূমি সবসময় শুদ্ধতার পক্ষে আছে এবং আমরা যে কথাটি সবসময় বলি যে বাসভূমি নিরপেক্ষ নয়। অনেকেই বলেন যে বাসভূমি নিরপেক্ষ, কেন বাসভূমি আওয়ামী লীগের নেতাদেরকে নিয়ে আসা হয় অনুষ্ঠানে, আবার অনেকে বলেন কেন বিএনপির নেতাদেরকে নিয়ে আসা হয়, বাসভূমি তো নিরপেক্ষ। আমরা সবসময় বলি যে বাসভূমি নিরপেক্ষ নয়, বাসভূমি আসলে পক্ষপাতিত্ব করে এবং সেই পক্ষপাতিত্ব রয়েছে বাংলাদেশের প্রতি, আমাদের পক্ষপাতিত্ব রয়েছে বাংলাদেশের পতাকার প্রতি, আমাদের পক্ষপাতিত্ব রয়েছে বাংলাদেশের মানচিত্রের প্রতি। সে কারণেই বাসভূমিকে কেউই কখনো বলবেন না যে আমরা নিরপেক্ষ। এবং সুস্পষ্টভাবে বাসভূমি থেকে একটি কথাই বলে দিতে চাই, সেটি হচ্ছে যে আমাদের দেশের স্বাধীনতা যারা স্বীকার করে না, আমাদের দেশের সার্বভৌমত্ব যারা স্বীকার করে না, বাসভূমি তাদেরকে কখনোই প্রশ্রয় দেবে না এবং বাসভূমি তাদের সঙ্গে নেই। এ কারণে আমরা লক্ষ্য করি যে আমরা যখন কোনো পোস্ট দেই সেই সময়ে অনেকেই বলার চেষ্টা করেন যে জামাত বিরোধী, শিবির বিরোধী পোস্ট আমরা কেন দিই। সে কারণে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশের স্বাধীনতা যারা স্বীকার করেন না, বাংলাদেশের সার্বভৌমত্ব যারা স্বীকার করেন না, বাসভূমি তাদের সঙ্গে নেই। দর্শক, জাহিদ ভাইকে আমরা আবার পেয়েছি। জাহিদ ভাই নেটওয়ার্কে চলে এসেছেন। জাহিদ ভাই, আপনি বলতে থাকুন প্লিজ। আচ্ছা, শুনতে যেটা পাচ্ছেন? বলছিলাম যে অনেকের নাম আসে, জি, আমার কথা যে আমি একদম লিখে বলতে পারি ইনশাল্লাহ। কয়েকটা জিনিস লাগে জি, আমি বিশ্বাস করি। জি, জি, একটা যেরকম একটা বাল্ব জ্বলতে গেলে আমি মাঝে মাঝে এক্সাম্পল গুলো অনেক করে দিই। একটা বাল্ব জ্বলতে গেলে শুধু জি, এমনি এমনি চলে না, একটা লাগে নেগেটিভ, একটা লাগে পজিটিভ, আর একটা লাগে আর্থিং। তিনটা কানেকশন যখন একসাথে হয় তখন জ্বলে যায়। আপনার পরিশ্রম করতে হবে, আপনার মেধা থাকতে হবে, আপনার ফরচুন আল্লাহ পাকের একটা নরমাল জিনিস থাকতে হবে। জি, আমি পরিশ্রম করে সবার সহযোগিতা পেয়ে আপনার এটা আমার নিজের মুখে বলাটা খারাপ, মানে পরিশ্রম লাগবে, ট্যালেন্ট করবো জি, সেটা আলাদা জিনিস, পরিশ্রমটা লাগবে এক। বাইরের কি বিষয় করবেন এটা কি ধরনের কথা? জি, এই যদি সালমান খানের বাবু ধরা হয়, সেলিম খান, সেও তো জি, বাইরে থেকে প্রথমে আসতো, তার দাদা তো জি, আসে নাই, বংশ পরম্পরা তো হয় নাই। জি, বাংলাদেশের ইতিহাসে বা ইন্ডিয়ার ইতিহাসে অমিতাভ বচ্চন তো অনেক, তার ছেলে তো এত বড় হয় নাই। জি, আর শাহরুখ খানের বাপ তো অমিতাভ বচ্চন ছিল না, জি, বুঝতে পারলেন? জি, সবার যে বংশ পরিচয় লাগবে সেটা কিচ্ছু না, অডিয়েন্স যাকে নেবে, তার যা পরিশ্রম, তার মেধা, তার ট্যালেন্ট সেইভাবে আসবে। এইগুলো এক ধরনের, এগুলো এখনো সত্য জানা যায়নি রাজপুতের ব্যাপারে, যেটা থেকে আপনি শুরু করেছেন। জি, জি। এই বিষয়ে আমি কোনো কথা বলবো না, এখনো এটা অনেক ভিতরের বিষয়। এটা হলো এমনি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতাটি কেমন ছিল? আপনিও তো একটি গ্রাম থেকে উঠে এসেছিলেন, মানে আপনাকে কিভাবে? আমি শেরপুর, আমি একটা জেলা শহর থেকে উঠে এসেছি, আমি তখন জি, কাজ জি, করতাম, আমি স্টেজে কাজ করতাম, ওখান থেকে আমার ধ্যান জ্ঞান মানে ছিল যে আপনাকে আমি কি কোনো বাধার সম্মুখীন হতে হয়েছিল কিনা যে প্রতিনিয়ত বাইরে বাধা থেকে হবে এসেছেন? জি, ভাই। হ্যাঁ, প্রথম দিকে বাধা তো এক ধরনের, ওটা ওভারকাম করতে হবে। ওটা যদি আমি বাধা হিসেবে নেই, জি, জি, ইম্পসিবল, আপনি পারবেন না। জি, আমি শোনেন, জি, বই জি, আছে দেখবেন হলিউডের এবং বিশ্ববিখ্যাত ১০০ অভিনেতা অভিনেত্রী, হ্যাঁ, জি, প্রত্যেকটা জীবনে জি, এভারেস্টে যে গেছে, হ্যাঁ, ওখানেও বাধা হইতে হয়েছে, চাঁদে জি, যে গেছে, জি, নীল আর্মস্ট্রং, এড্রিন অলড্রিন, মাইকেল কলিন্স, বা যেখানে গেছে, জি, প্রথমে যখনই করবেন তখন এক ধরনের বাধা আসবে। আপনি যে জি, অস্ট্রেলিয়াতে গেছেন, জি, প্রথমে যখন ছিলেন, আপনার এক ধরনের বাধা, আপনি রাস্তা চেনেন না, আপনার পিয়ার নাই। পিয়ার জি, হলো প্রথমে যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করতে হলে বাধা লাগবে। আপনি যে এত কিছু করার পরে আপনি আজকে আমার সঙ্গে যেখানে শুটিং এ যাই, ওখানে গেলে আপনার কাছে বাধা লাগবে, আপনি কিন্তু এত কিছু জেনে ফেলেছেন। যে কোনো প্রথম জিনিসের বাধা তো থাকবেই ভাই। এটাকে আপনাকে যদি বাধা মনে করেন তাহলে মুশকিল। আপনি জি, যদি মনে করেন যে এটা হলো পার্ট অফ আপনার লাইফ, জার্নি, জি, পার্ট অফ জার্নি, জি, এরপরে তো একটা ভালো জিনিস আছে, তাহলে ওভারকাম করবেন বলে আমি মনে করি। আমি রোজা যখন রাখবো, আমি প্রথম রাখবো যে আল্লাহ পাক আমাকে বলছে রোজা রাখতে, তারপরে রোজার পরে তো আমি ইফতার, এই জি, রোজার শেষ হলে আমার ঈদ। আপনি যদি মনে করেন দিস ইজ দ্য এই জার্নি, অনেক নদী পড়বে, অনেক খাল পড়বে, অনেক সমুদ্র পড়বে, তার মানে তো এটা না। আপনার ওখানে যদি বাংলাদেশ জি, থেকে কখনো আমি অস্ট্রেলিয়াতে যাই, মরুভূমি পড়বে, জঙ্গল পড়বে, নদী পড়বে, সমুদ্র পড়বে, তখন কি যেমন আমি আমার ডেস্টিনেশন ঠিক রাখা লাগবে, এইগুলা ভয় পেলে চলবে না, জি। চলবে না। জাহিদ ভাই, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। আপনার কাছে আমি শেষ অনুরোধটি করতে চাই।
প্রথম অনুরোধটি হচ্ছে যে যেহেতু আমাদের বাসভূমি আলোকিত প্রবাস আমরা অস্ট্রেলিয়া থেকে করছি, এটি মূলত পক্ষে প্রবাসীদের কণ্ঠস্বর। প্রবাসীদের জন্য একটু কিছু বলবেন এবং পাশাপাশি বাংলাদেশে এই মুহূর্তে করোনা ভাইরাসে আক্রান্ত যারা আছেন, যারা আক্রান্ত এখন পর্যন্ত হননি কিন্তু আতঙ্কের মধ্যে আছেন, সেই মানুষগুলোর জন্য যদি আপনার কিছু বলার থাকে প্লিজ। আমাদের বাংলাদেশ সম্বন্ধে আগে বলি। জি জি যেটা হচ্ছে যে আমাদের এখানে আগের তুলনায় এখন টেস্ট এক ধরনের হচ্ছে, কিছু জি কিছু ক্ষেত্রে লোকজন ঘরের বাইরে চলে এসছে, তারা অস্থির হয়ে গেছে, মাঝখানে কিছু ডিজাস্টার হয়েছিল, হঠাৎ করে মানুষ চলে গেছে এসছে, জি এগুলো আমাদের এখানে ক্ষতিগুলো হয়েছে হঠাৎ করে কিছু, মানে কোন কোন সেক্টর, আমি টোটাল নাম বলবো না। আমাদের যেরকম জি একটা আমাদের সব বলছে যে আমাদের দেশ তো জীবন আর জীবিকা দুটো পাশাপাশি প্যারালাল লাইনে এগোতে হবে। জি থেমে থাকলে তো আমাদের অর্থনৈতিক ধ্বংস হয়ে যাবে ভাই। জি আমাদের বাঁচতে হবে, ফাইট জি করে বাঁচতে হবে। এটা যে 2 দিনে চলে যাবে সেটা ভ্যাকসিন তৈরি হলো, জি এটা হবে না। পোলিও জি যেরকম ঝামেলা হচ্ছে অনেকদিন গেছে, আমাদের ভিতর টিকে থাকতে হবে। তাই আপনারা দোয়া করেন যারা বাইরে আছেন, আমাদের দেশের মানুষ আমরা যেন জি সার্ভাইভ করতে পারি। আমার জি খুব কষ্ট হচ্ছে, আমাদের এই করোনাকালীন মুহূর্তে আমাদের দেশের অনেক গুণীজন চলে গেছেন, অনেক জি বড় বড় মানুষ চলে গেছেন। তাদের আল্লাহ পাক মাগফিরাত কামনা করি। আর যারা অসুস্থ আছে তাদের শেফা দান করি, অসুস্থ থেকে বেরিয়ে আসে আমরা যেন আবার সুন্দর করে লাইফ লিড করতে পারি। আমরা ট্রাই করছি, অনেক সময় হচ্ছে পূর্ণাঙ্গ সেটা হচ্ছে না ভাই, কিন্তু আমরা ট্রাইড। আর প্রবাসীদের সম্বন্ধে যেটা বলবো, প্রবাসীরা আমি সবসময় চাই যে আমার কোনো বন্ধু বান্ধব, আমার ভাগনা ভাগ্নি বা ভাস্তা ভাস্তি যেই হোক বাইরে থাক। আমি নিজে না থাকলেও আমার তো একটা উইংস বেরোলো, আমি তো ওখানে যেতে পারবো বেড়াতে। জি হ্যাঁ, এটা মনে হয়। আর আমার অস্ট্রেলিয়ার ব্যাপারে মনে হয় যে যারা জি এখানে বসবাস করছেন তারা শিক্ষিত এবং তারা স্কিল, কোনো না কোনো ক্ষেত্রে দেয়ার স্কিল, যে সেই জন্যই ওখানকার গভর্নমেন্ট বা ওখানে তারা বসবাস করছেন। আমাদের দেশের একটা মানুষ যে ওখানে বসবাস করছে, যখন আমরা বিদেশে ওই আপনাদের অস্ট্রেলিয়া সিডনি মেলবোর্নে গিয়েছি বা ভবিষ্যতে যদি আপনারা দাওয়াত দেন আবার যাব, জি মনে করেন যে এখানে গেলে তখন মনে হয় যে আমার পার্ট অফ মিনি বাংলাদেশ এখানে আছে। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, জি প্রত্যেকে আপনারা নিজেরা নিজেরা ভালো থাকবেন, প্রত্যেকে যেন আপনাদের নিজস্ব রেসপেক্ট যেন থাকে এবং সঙ্গে সঙ্গে কোথাও একটা সময় যেন রেসপেক্টটাও থাকে, এটা আপনারা দেখবেন। আপনারা জি যদি জাহিদ অনেক ভাই, অনেক কিছু হবেন, আরেকটি শেষ ভালো করি ভাই, সংবাদ আপনাকে আপনি যখন জানাই। শুনুন না, আমার কথা যখন শোনা ভালো যাচ্ছে কিছু হবে। জাহিদ ভাই? হ্যাঁ শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি না, আমি বলছি যে একটি ভালো সংবাদ শোনাই। সেটি হচ্ছে যে অস্ট্রেলিয়াতে বাস করছেন প্রায় 1.5 লক্ষ বাংলাদেশী। একজন বাংলাদেশীও কিন্তু করোনায় আক্রান্ত হননি, একজনও না এখন পর্যন্ত, এই 1.5 লক্ষের মধ্যে। এইটার কারণ জি কি আপনি জানেন? বলেন। এই জি জি করোনা তো আসলে বাঙালি, চাইনিজ, আমেরিকান ধরে ধরে দেখে না, টোটাল সিস্টেমটা আপনারা পার পেয়ে গেছেন। হ্যাঁ, জি যেটাতে বাংলাদেশের আমার অনেক চলে গেছে, ইটালিতে, নিউ ইয়র্কে বা জি অন্যান্য জায়গায় অনেক চলে গেছে, তারা এইভাবে চিন্তাই করেনি। যাই হোক, এর সুস্থ আছে 1.5 লক্ষ বা যাই হোক, এটা জি অনেক বেটার। আপনারা জি যেহেতু অনেকেই থাকেন দেশের পাসপোর্ট পেয়েছেন, আমাদের দেশে আসতে গেলে আপনাদের একটা সিল মেরে আসতে হবে আমাদের ভিসা নিয়ে। জি জি আমি চাই যে কখনো আপনারা অনেক বড় হন, যারাই আছেন এখানে, যে কোনো দিকে লাইনে থাকেন, জি এতই বড় হন যেন এক সময় আপনাদের নাম বা আপনাদের সন্তানদের নাম আসছে যে অস্ট্রেলিয়ান কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত। তাহলে তখন আমাদের কোথাও না কোথাও ভালো লাগবে। এই জেনারেশনের পরে পরের জেনারেশন, পরের জেনারেশন, সামহাও এটা থাকলে হয় কি, কোথাও না কোথাও ভালো লাগে যে জি আমারই ভাই তো, আমারই না কেউ তো ওখানে গেছে, তখন জি ভালো লাগে। আপনাদের যারাই এখানে আছেন আমার খুব রেসপেক্ট, তাদের প্রতি সালাম, ভালোবাসা, আদর। আর করোনা কবে শেষ হবে জানি না। আমি ইনশাল্লাহ বাড়িতে আসবো বা কোনো কাজে আসবো, কোনো অনুষ্ঠানে আসবো জি ইনশাল্লাহ। জাহিদ ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এত ব্যস্ততার মধ্যেও, এবং সারা দিন পরিশ্রম করে এসে আপনি যে যথেষ্ট সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকুন, আপনার পরিবার ভালো থাকুক এবং বাংলাদেশের প্রতিটি মানুষ ভালো থাকুক। আজকের মতো বিদায় নিচ্ছি জাহিদ ভাই, ভালো থাকবেন। ভালো থাকবেন আপনি, আবার আপনার ফ্যামিলি, নাম দেখলে আমার কয়েকজন, সবাই ভালো থাকবেন। বাসভবনের জন্য আমার অনেক অনেক শুভকামনা। ভালো থাকেন ভাই। ওকে, আসসালাম। খুদা হাফেজ। জি, আসসালাম। আসসালাম। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের এই সময়ের সবচেয়ে জনপ্রিয়, খ্যাতিমান, শক্তিমান অভিনেতা জাহিদ হাসান। আবার আমাদের সঙ্গে আপনাদের দেখা হবে খুব শিগগিরই। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং করোনাকে জয় করে হেসে উঠুন।
প্রশান্ত মহাসাগরের তীর থেকে বিদায় নিচ্ছি। আমি আকিদুল ইসলাম।